ওয়েলকাম স্টুডেন্ট। আজকে আমি আলোচনা করব আধুনিক ইউরোপের বৈশিষ্ট্য সম্পর্কে। আধুনিক ইউরোপের বৈশিষ্ট্য এই বিষয়টি ক্লাস 11-এর ইতিহাসে আছে। তবে এই বিষয়টি শুধু ইতিহাসের জন্যই যে প্রাসঙ্গিক বা গুরুত্বপূর্ণ তা নয়, এটা রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রেও এটা খুবই গুরুত্বপূর্ণ। আধুনিক ইউরোপের বৈশিষ্ট্য আমি ইউরোপের ইতিহাসে যুগ বিভাজন, ক্লাসিফিকেশন অফ এজ আমি আলোচনা করেছি আলাদা ভিডিওতে, তোমরা ওটা দেখছো, ঠিক আছে। আজকে আধুনিক ইউরোপের বৈশিষ্ট্য তোমরা বুঝতে পারছো, এটা একটা বৈশিষ্ট্য হবে না, অনেকগুলো বৈশিষ্ট্য আছে। আবার অনেকগুলো বৈশিষ্ট্যের মধ্যে প্রত্যেকটাতে আরো আরো অনেক বক্তব্য আছে। যে কোনো প্রশ্নের বৈশিষ্ট্য আলোচনা করলে এটা বুঝে নেবে যে ওই প্রশ্নের বিষয়বস্তুগুলি নিয়েই আলোচনা করতে হবে, সেটা পয়েন্ট আকারে আমি আলোচনা করব। আজকে আমি বোর্ডে তোমাদের পয়েন্ট আউট করেছি, লিখে দিয়েছি, হেডলাইন দিয়েছি। সেই হেডলাইনগুলো তোমরা ভিডিও চালিয়ে খাতায় লিখে নিবে এবং আমার ভিডিও দেখবে, পয়েন্টগুলো লিখবে এবং কিছু বিষয়ও ইম্পর্টেন্ট বিষয় খাতায় লিখে দিবে। আজকের ভিডিওর ইউরোপের বৈশিষ্ট্য, কোন সময়ের বৈশিষ্ট্য, আধুনিক যুগের বৈশিষ্ট্য। ইউরোপের ক্ষেত্রে আমার অন্য ভিডিওতে আছে, আধুনিক যুগ হলো ইউরোপের ইতিহাসে, আধুনিক যুগ হলো কনস্ট্যান্টিনোপলের পতনের সময় থেকে আধুনিক যুগ শুরু হয়েছে। ওকে, কনস্ট্যান্টিনোপলের পতন হয়েছে 1453 সালে। ওকে, তার মধ্যে আধুনিক যুগের বিভাজন 1453 থেকে 1789 সাল। তারপরেও 1789 সাল থেকে আজকে পর্যন্ত যে সময়কাল, সেটা কিন্তু আধুনিক যুগের মধ্যে পড়ে। ইউরোপের দেশগুলিতে এই আধুনিক যুগের অর্থাৎ টোটাল সময়, অর্থাৎ 1453 সাল থেকে আজকে পর্যন্ত যেসব বিষয় আধুনিক ইউরোপের ইতিহাসে দেখা দিয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। ফার্স্ট পয়েন্ট, নবজাগরণের শুরু বা সূচনা। ইউরোপের আধুনিক ইউরোপের ক্ষেত্রে নবজাগরণ শুরু হয় বর্বর জার্মানদের আধিপত্যের ফলে। বর্বর জার্মান শক্তি, তাদের আধিপত্য বিস্তার হয় গ্রিস এবং রোমান সাম্রাজ্যের উপর। তাই গ্রিক এবং রোমান সাম্রাজ্যের সাহিত্য, সংস্কৃতি, শিক্ষা সবকিছু ধূলিসাৎ হয়ে যায়। কেন ধূলিসাৎ হয়ে যায়? এখানে জার্মান বর্বরদের আক্রমণ হয় এবং জার্মান বর্বর জাতি তারা গ্রিকদের পরাজিত করে, রোমানদের পরাজিত করে এবং আধিপত্য বিস্তার করে, যার ফলে ধীরে ধীরে রোমান সাম্রাজ্যের যে শিক্ষা সংস্কৃতি আর গ্রিসের ছোট ছোট নগর রাষ্ট্রের যে শিক্ষা সংস্কৃতি সবকিছু অবলুপ্ত হয়। পুরাতন লুপ্ত মানে হারিয়ে যাওয়া, পুরাতন বা লুপ্ত হারিয়ে যাওয়া গ্রিক এবং রোমান সাহিত্য এবং সংস্কৃতি, শিল্প, দর্শন পুনরায় বেঁচে ওঠে, যেটা জার্মান বর্বর জাতি ধ্বংস করে দিয়েছিল। গ্রিসের নগর রাষ্ট্রগুলির শিক্ষা, সংস্কৃতি, শিল্প, সাহিত্যকে আবার রোমান ছোট ছোট রাষ্ট্রের শিক্ষা, সংস্কৃতি, সাহিত্য, দর্শনকে ধ্বংস করে দিয়েছিল বর্বর জাতি, জার্মান জাতি। সেগুলো পুনরায়
পুনরায় ফিরে আসতে শুরু করে 1400 সাল থেকে। একটা যুগ যখন শুরু হয় তখন নির্দিষ্টভাবে সেই যুগের সময়কাল বলা যায় না। আমি আগেই বলেছি আধুনিক যুগ 1453 সালে কনস্ট্যান্টিনোপলের পতনের পর থেকে শুরু হয়েছে। কিন্তু 1453 থেকেই কি আধুনিক যুগের বৈশিষ্ট্যগুলি দেখা দিয়েছে? না, তার আগে থেকেই আধুনিক যুগের বৈশিষ্ট্যগুলি দেখা দিয়েছে। যেটা হলো আমরা এখানে বলছি 1453 পরিবর্তে 1400 সাল থেকে আধুনিক যুগের শুরু হয়, নবজাগরণ শুরু হয়। নবজাগরণ কি 476 থেকে 1453 পর্যন্ত অথবা 1400 সাল পর্যন্ত 1000 বছর ধরে ইউরোপে যে ধর্মীয় গোঁড়ামি দেখা দিয়েছিল, কুপ্রথা দেখা দিয়েছিল, সামাজিক কুসংস্কার দেখা দিয়েছিল, ওকে, সমাজের মানুষের মধ্যে অন্ধবিশ্বাস সৃষ্টি করেছিল, ধর্ম আর রাজনীতির মধ্যে বিরোধ দেখা দিয়েছিল, এসবগুলি বিলুপ্ত হতে থাকে। মানুষের মনে নতুন করে চেতনা আসে, মানুষের মনে যুক্তিবোধ সৃষ্টি হয়, উচিত অনুচিত বোধ সৃষ্টি হয়, মরালিটি সৃষ্টি হয়, ন্যায় অন্যায় কোনটা সেটা বুঝতে শিখে। এইটাই হলো নবজাগরণ। এটা সাহিত্যের ক্ষেত্রে আসে, ধর্মের ক্ষেত্রে আসে, শিক্ষার ক্ষেত্রে আসে, সংস্কৃতির ক্ষেত্রে পরিবর্তন আসে। এটাকে বলা হচ্ছে নবজাগরণ। এইভাবে ইউরোপের আধুনিক যুগের ইতিহাসে আধুনিক যুগের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হিসাবে নবজাগরণকে ধরা যায়। তাহলে নবজাগরণ আধুনিক ইউরোপের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এটাই হচ্ছে পয়েন্ট নাম্বার 2। ইউরোপের আধুনিক যুগের আমরা স্ট্রিক্টলি সাল হিসাবে 1453 থেকে আজকে 2026 পর্যন্ত আমরা ধরব। তার মাঝে আমরা ফরাসি বিপ্লবের কথা জানি, ইউরোপের ফ্রান্সের ঘটেছিল। তারও 100 বছর আগে 1688 সালে ইংল্যান্ডে চরম রাজশক্তি, স্বৈরাচারী রাজশক্তি, সামন্ত শক্তি নির্ভর স্বৈরাচারী রাজশক্তির বিরুদ্ধে ইংল্যান্ডের শিল্পপতি, উদীয়মান ধনিক বণিক শ্রেণীর নেতৃত্বে কৃষক, সাধারণ মানুষ, তারা রাজশক্তির বিরুদ্ধে একটা বিপ্লব ঘটিয়েছিল। যে বিপ্লবের নাম হচ্ছে গৌরবময় বিপ্লব, যে বিপ্লবকে বলা হয় গ্লোরিয়াস রেভলিউশন, যে বিপ্লবকে বলা হয় রক্তপাতহীন বিপ্লব। কেন রক্তপাতহীন বিপ্লব বলা হচ্ছে? তার কারণ রাজা দ্বিতীয় জেমস বিপ্লবীদের সামনাসামনি না হয়ে তিনি পরিবার নিয়ে দেশ থেকে পালিয়ে গিয়েছিলেন। বিপ্লবকে সেনাবাহিনী, পুলিশ, মিলিটারি দিয়ে প্রতিরোধ করেননি এবং বিপ্লবীরা উদীয়মান ধনিক বণিক শ্রেণীর নেতৃত্বে উদীয়মান ধনিক বণিক শ্রেণীর স্বার্থকে কায়েম করেছে। পার্লামেন্টারি ডেমোক্রেসি প্রতিষ্ঠিত হয়েছে। সামন্তবাদী রাজনৈতিক ব্যবস্থার যে চরম রাজতন্ত্র, তার উচ্ছেদ হয়েছে। নতুন নিয়মতান্ত্রিক রাজতন্ত্র নিয়মতান্ত্রিক রাজতন্ত্রে পরিণত হয়েছে, গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। তাহলে এই সব ঘটনা প্রমাণ করে যে ইউরোপের আধুনিক যুগে মানুষের মধ্যে যুক্তিবাদ সৃষ্টি হয়। সামন্ত শক্তি ভালো নয়, সামন্তবাদী ব্যবস্থাতে, সামন্ততান্ত্রিক কৃষিভিত্তিক অর্থনীতিতে সামন্ত প্রভুরা জমির মালিক, আর অন্যদিকে অসংখ্য বহু সংখ্যক মানুষ যারা জমিতে কাজ করে, যারা জমির ফসল ফলায়, ফসলের
একটা সামান্য অংশ তারা পেয়ে কোনো মতে খেয়ে পরে বেঁচে থাকে। কিছুটা স্বাধীনতা ছিল, তাই সামন্ত প্রভুদের খামার বাড়ির আশেপাশে ছোট ছোট কুড়ে ঘরে তারা বসবাস করত। চাষ করার পাশাপাশি তারা শিল্প জিনিস তৈরি করত হাতে কলমে। চাষ করার পাশাপাশি কেউ কেউ তারা বাণিজ্য শুরু করেছিল। বাণিজ্য শুরু করে নদীর ধারে বসবাস স্থাপন করে। নদীর ধারে তারা বড় বড় বাড়ি, তারা বহু বহু মুনাফা অর্জন করে বহু মূলধনের অধিকারী হয়েছে। এই ভূমিদাস শ্রেণীর মধ্য থেকে বেরিয়ে গিয়ে একটা অংশ। ওকে, তাহলে তাহলে এই যে মানুষের মধ্যে একটা যুক্তিবাদী মানসিকতা, যুক্তিবাদী মন ধর্মের ক্ষেত্রে আসে, সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে আসে, অর্থনৈতিক বিকাশের ক্ষেত্রে আসে, মানুষের জীবনযাত্রার মান পরিবর্তন করার ক্ষেত্রে যুক্তিবাদ আসে। মানুষ যুক্তি দিয়ে ভাবতে শিখলো। 1000 বছর ধরে ইউরোপের মধ্যযুগের ইতিহাসে মানুষ যুক্তি দিয়ে বিচার করেনি। বাইবেলের অপব্যাখ্যা করে ক্যাথলিক চার্চ অর্থাৎ চার্চের মালিকরা, পোপেরা ধর্মের নামে অধর্ম করেছে, ধর্মের নামে ব্যভিচার করেছে, যা বাইবেলে উল্লেখ নেই। তারা তাদের শ্রেণীগত স্বার্থে বাইবেলকে ব্যবহার করেছে। মানুষ যুক্তি দিয়ে বিচার করতে পারেনি। পরে ম্যাকিয়াভেলির ভাবনা যে ধর্ম মানুষের বিবেকের বিষয়, রাজনীতি মানুষের বাহ্যিক বিষয়, রাষ্ট্র পরিচালনা করবেন রাজা, রাজা সিংহের মতো বলশালী হবেন, আর এই রাজা আবার শৃগালের মতো চালাক হবেন। বুদ্ধি এবং দৈহিক শক্তি দুটোই রাজার মধ্যে থাকতে হবে। রাজ্য শাসনে তার দক্ষতা আসবে। রাজ্য শাসন করার সময় রাজা নৈতিকতার দ্বারা প্রভাবিত হবেন না। রাজ্য পরিচালনার ক্ষেত্রে রাজা ধর্মের দ্বারা পরিচালিত হবেন না। তাই বলে কি রাজা ধর্মবিরোধী? না, রাজা ধর্ম বিশ্বাস করবেন, পালন করবেন ব্যক্তিগত স্তরে, সেখানে রাষ্ট্রগতভাবে ধর্ম পালন করতে পারবেন না। এই যে ভাবনা ম্যাকিয়াভেলির, যুক্তিবাদী ভাবনা, প্রগতিশীল ভাবনা, ধর্ম নিরপেক্ষ ভাবনা, এটা ইউরোপের মানুষেরা বুঝতে পেরেছিল, যুক্তি দিয়ে বুঝতে পেরেছিল। সেই যুক্তিবাদী মান আধুনিক ইউরোপের মানুষের মধ্যে দেখা দিয়েছিল। ব্যক্তিগত স্বাধীনতা, ব্যক্তিগত স্বাধীনতা মানে প্রত্যেকটা মানুষ স্বাধীনভাবে চলাফেরা করবে, প্রত্যেকটা মানুষ স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারবে, প্রত্যেকটা মানুষ স্বাধীনভাবে সমবেত হতে পারবে নিরস্ত্রভাবে, প্রত্যেকটা মানুষ সংঘ গঠন করতে পারবে, প্রত্যেকটা মানুষ স্বাধীনভাবে পেশা গ্রহণ করতে পারবে, প্রত্যেকটা মানুষ স্বাধীনভাবে জীবিকা পালন করতে পারবে। এগুলি হলো ব্যক্তিগত স্বাধীনতা। সামন্ত যুগের রাষ্ট্র ব্যক্তির এই স্বাধীনতা কেড়ে নিয়েছিল। চরম রাজতন্ত্রে কোন সময় ধর্মের দ্বারা প্রভাবিত রাজশক্তি মানুষের ব্যক্তিগত স্বাধীনতা কেড়ে নিয়েছিল। সেই ব্যক্তিগত স্বাধীনতা আধুনিক ইউরোপে ফিরে আসে। মানুষ নিজে যুক্তি দিয়ে তার কি স্বাধীনতা আছে, স্বাধীনতা ছাড়া ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশ ঘটে না। প্রত্যেকটা মানুষের মধ্যে ব্যক্তিত্ব থাকে, প্রতিভা থাকে। সেই প্রতিভা বিকাশের জন্য সেই ব্যক্তিকে স্বাধীনতা দিতে হবে। রাষ্ট্র অযথাই ব্যক্তির উপর খবরদারি করবে না, রাষ্ট্র অযথাই ব্যক্তির স্বাধীনতা কেড়ে নেবে না। এই হচ্ছে ব্যক্তিগত স্বাধীনতা। তবে ব্যক্তিগত স্বাধীনতা আছে বলে ব্যক্তি যা ইচ্ছা তা করবে না, করবে না। ব্যক্তির উপর রাষ্ট্রের যুক্তিসঙ্গত নিয়ন্ত্রণ থাকবে। আধুনিক ইউরোপের বৈশিষ্ট্যে বলা হলো ব্যক্তির উপর ব্যক্তিগত স্বাধীনতা যেমন থাকবে, তেমনি ব্যক্তির উপর
যুক্তিসঙ্গত রেস্ট্রিকশন করতে পারবে রাষ্ট্র। ওকে, অবাধ স্বাধীনতা, অবাধ ব্যক্তিগত স্বাধীনতা, স্বেচ্ছাচারিতার নামান্তর। প্রত্যেক ব্যক্তি স্বাধীনতা ভোগ করবে মানে এই নয় যা ইচ্ছা তাই করবে। তার উপরে যুক্তিসঙ্গত বিধিনিষেধ আরোপ করবে রাষ্ট্র। বাক স্বাধীনতা আছে, এমন বাক স্বাধীনতা থাকবে না সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করবে। বাক স্বাধীনতা আছে তাই বলে কোনো ব্যক্তি সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার মতো বক্তব্য রাখতে পারবে না। সমবেত হওয়ার অধিকার আছে, তার মানে অস্ত্র নিয়ে সমবেত হবে, রাষ্ট্রের বিরুদ্ধে রুখে দাঁড়াবে, অস্ত্র নিয়ে সশস্ত্র বিপ্লব করবে, তা কিন্তু নয়। ওকে, রিজনেবল রেস্ট্রিকশন, এটা কিন্তু ব্যক্তি স্বাধীনতার উপরে থাকবে। এটা কিন্তু ইউরোপের আধুনিক যুগের বৈশিষ্ট্য। যুক্তিবাদ মানব মুক্তি নিয়ে আসে, মানব মুক্তি নিয়ে আসে। মানুষ মানুষকে অত্যাচার করবে, মানুষ মানুষকে অসম্মান করবে, মানুষ মানুষকে অযথা নিয়ন্ত্রণ করবে, মানুষ মানুষের স্বাধীনতা কেড়ে নিবে, মানুষ হয়ে মানুষের অধিকার কেড়ে নিবে না, এগুলো কোনোটাই করা যাবে না। এটা ইউরোপের আধুনিক যুগের বৈশিষ্ট্যের মধ্যে ধরা হয়। মানব মুক্তি, মানব মুক্তি। অতীতের কৃতদাস ব্যবস্থাতে কৃতদাসদের কোনো স্বাধীনতা ছিল? অতীতের সামন্ততান্ত্রিক ব্যবস্থা, সামন্ত যুগে, মধ্যযুগে মানুষের কোনো ব্যক্তিগত স্বাধীনতা ছিল? প্রকৃত স্বাধীনতা ছিল? ছিল না। আধুনিক যুগে বলা হচ্ছে ইউরোপের ক্ষেত্রে প্রত্যেকেই মুক্তির জন্য ভাবতে পারবে, মানব মুক্তি দরকার। এটাই হলো যুক্তিবাদ, এটাই হলো ব্যক্তিগত স্বাধীনতা, এইটাই হলো মানব মুক্তির স্বাধীনতা, এটাই হলো মানব অধিকার প্রতিষ্ঠার স্বাধীনতা। কিন্তু এখানে অর্থনৈতিক যে স্বাধীনতা, ইউরোপের ইতিহাসের, আধুনিক যুগের ইতিহাসের, এটা কিন্তু বলা হলো না। অর্থনৈতিক স্বাধীনতা, অর্থনৈতিক অধিকার ছাড়া মানুষকে যে রাজনৈতিক স্বাধীনতা দেওয়া হয়, মানুষকে যে সামাজিক মর্যাদা, সামাজিক সম্মান, সামাজিক অধিকার, স্বাধীনতা দেওয়া হয়, সবটাই মূল্যহীন হয়ে পড়ে, সবটাই মূল্যহীন হয়ে পড়ে। ইংল্যান্ডের একজন আধুনিক যুগের রাষ্ট্রবিজ্ঞানী, চিন্তাবিদ হ্যারল্ড ল্যাস্কি বলেছেন যে মানুষের মুক্তির, শোষণ মুক্তির দরকার, আর শোষণ মুক্তির ক্ষেত্রে অর্থনৈতিক শোষণ মুক্তি দরকার। রাজনৈতিক স্বাধীনতা, রাজনৈতিক অধিকার, সামাজিক স্বাধীনতা, সামাজিক অধিকার মানুষের থাকলেই সেই সামাজিক স্বাধীনতা, সামাজিক অধিকার, রাজনৈতিক অধিকার, রাজনৈতিক স্বাধীনতা ভোগ করবে এমনটা নয়। উনি বলছেন সব আগে দরকার অর্থনৈতিক স্বাধীনতা, সব আগে দরকার অর্থনৈতিক অধিকার। এই অর্থনৈতিক স্বাধীনতা অধিকার পেলে মানুষের সামাজিক এবং রাজনৈতিক স্বাধীনতা এবং অধিকার বাস্তবে রূপায়িত হবে। যাই হোক, সে কথাও কিন্তু আধুনিক ইউরোপের বৈশিষ্ট্য হিসাবে ধরা যায়। নেক্সট হচ্ছে 3 নাম্বার আধুনিক ইউরোপের বৈশিষ্ট্য, জাতীয়তাবাদ। জাতীয়তাবাদের ইংরেজি কি তোমরা বলতে পারবে? জাতীয়তাবাদের ইংরেজি টার্ম হচ্ছে ন্যাশনালিজম। ন্যাশনালিজম চোখে দেখা যায়, চোখে দেখা যায় না। এটা অনুভূতি, এটা আবেগ, এটা দৃষ্টিভঙ্গি, এটা মূল্যবোধ। কিসের প্রতি? নিজের ভূখণ্ডের প্রতি, নিজের দেশের প্রতি, নিজের দেশের
ভাষা, শিক্ষা, সংস্কৃতি, ঐতিহ্য সবকিছুর প্রতি ভালোবাসা, নিজের দেশের প্রকৃতিকে ভালোবাসা, নিজের দেশের প্রতি অনুকূল মূল্যবোধ সৃষ্টি করা, নিজের দেশের প্রতি অনুকূল দৃষ্টিভঙ্গি তৈরি করা, এটা ভাবধারা, এটা ভাবধারা, ফিলিংস। একটা জাতির মধ্যে যদি গড়ে ওঠে, আবার পরাধীন জাতির মধ্যে স্বাধীনতার জন্য এই ভাবধারা গড়ে ওঠে, তাকে বলে ন্যাশনালিজম। তাহলে ন্যাশনালিজমকে চোখে দেখা যায়? বলো, দেখা যায় না। এই ন্যাশনালিজম ইউরোপের আধুনিক যুগের একটা বৈশিষ্ট্য। ন্যাশনালিজমের উদ্ভব হয়েছে, ন্যাশনালিজম একটা শক্তিশালী রাজনৈতিক আদর্শ হিসাবে গড়ে উঠেছে। ন্যাশনালিজম শক্তিশালী রাজনৈতিক আদর্শ হিসাবে গড়ে উঠেছে বলেই আদর্শ জাতীয়তাবাদ, ন্যাশনালিজমের বাংলা হলো জাতীয়তাবাদ। আদর্শ জাতীয়তাবাদ ইউরোপের ক্ষেত্রে বা পৃথিবীর ক্ষেত্রে জনক হলেন জোসেফ ম্যাৎসিনি। জোসেফ ম্যাৎসিনি তিনি ইটালির ঐক্য আন্দোলনের নেতা ছিলেন। তিনি প্রথম বলেছিলেন যে, প্রথমে কার্বোনারি সংঘে যোগ দিয়েছিলেন, জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে কার্বোনারি সংঘ বিদেশি শক্তিকে আঘাত করে দেশকে স্বাধীন করবার পরিকল্পনা করেছিলেন। তাতে তিনি যোগও দিয়েছিলেন, কিন্তু তিনি বুঝলেন জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে কোনো স্বাধীনতা আনা যাবে না। তাই ইয়ং ইটালি প্রতিষ্ঠিত করে ইয়ং ইটালির উদ্দেশ্যে এবং ইয়ংদের উদ্দেশ্যে এবং ইটালির সমস্ত রাজ্যগুলির মডেনা, পারমা, টাস্কেনি, নেপলস, সিসিলি এই সমস্ত ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যের জনগণের উদ্দেশ্যে বললেন যে, ইটালির জনগণ যদি ঐক্যবদ্ধ হয়, দেশকে ভালোবাসে, তাহলে বিদেশি শক্তিকে যুদ্ধ করে পরাজিত করা যাবে। আদর্শ জাতীয়তাবাদ, এ জাতীয়তাবাদ অপর দেশকে ঘৃণা করতে শেখায়নি, এ জাতীয়তাবাদ নিজের দেশকে ভালোবাসতে শেখায়। ওকে, এই আদর্শ জাতীয়তাবাদের মাধ্যমে তিনি ইটালির ঐক্য আন্দোলনের ক্ষেত্রে ব্যবহার করেছিলেন, কিন্তু ব্যর্থ হয়েছিলেন। তার কারণ বিদেশি শক্তিরও সাহায্য দরকার। আমাদের সুভাষ বসু যেমন ভেবেছিলেন যে বিদেশি শক্তির আমাদের দরকার দেশকে স্বাধীন করার জন্য, আমাদের তো যুদ্ধ করতেই হবে, তার সঙ্গে প্রয়োজন হলে বিদেশি শক্তি দরকার। তার কারণ ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তি একক শক্তি প্রথম মহাযুদ্ধের আগে পৃথিবীর এক নাম্বার দাদা। সেই শক্তির বিরুদ্ধে লড়াই করতে গেলে আমাদের প্রয়োজন হতে পারে বিদেশি শক্তি। তাই ইটালির ঐক্য আন্দোলনে কাউন্ট, ক্যাবুর, গ্যারিবল্ডি, ম্যাৎসিনির যে ভুলটা ছিল সেই সংশোধন করে তিনি জাতীয় শক্তিকে, জাতীয়তাবাদী শক্তিকে ব্যবহার করেছিলেন এবং তিনি যুদ্ধ করেছিলেন, বিদেশি শক্তির সমর্থন পেয়েছিলেন। এই দুজনে ইটালি আন্দোলনকে সফল করেছিলেন। সেই জাতীয়তাবাদ ইউরোপের ইতিহাসের, আধুনিক যুগের ইতিহাসের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এই জাতীয়তাবাদ একটা পলিটিক্যাল ইডিওলজি, এটা বিভিন্ন দেশের স্বাধীনতা আন্দোলনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। আমাদের দেশের বিপ্লবীরা যে ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তিকে সশস্ত্র আক্রমণ করতেন, তারা কিন্তু এই জাতীয়তাবাদের আদর্শে উদ্বুদ্ধ হয়েই করতেন। ওকে, তাহলে তাহলে আধুনিক আধুনিক যে ইউরোপের বৈশিষ্ট্য, তাতে জাতীয়তাবাদের উদ্ভব হয়েছে। জাতীয়তাবাদের উদ্ভব বহু ভূখণ্ডকে স্বাধীনতার জন্য লড়াই করতে শিখিয়েছে। ইটালির ঐক্য আন্দোলনে জাতীয়তাবাদ ইটালির ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যগুলির মানুষের মধ্যে জেগে উঠেছিল। ওকে, আবার জার্মানির ঐক্য আন্দোলনে জার্মানির ৩৯টা রাজ্যের মানুষ, জার্মানির বড় রাজ্য প্রাশিয়ার নেতৃত্বে বিসমার্ক ব্লাড অ্যান্ড আয়রন পলিসির মাধ্যমে ইটালি এই জার্মানিকে ঐক্যবদ্ধ করেছিলেন। জার্মানির মানুষ 3টি দেশের বিরুদ্ধে যুদ্ধ করেছেন।
1864 সালে সেদানের বিরুদ্ধে স্লেসভিগ এবং হলস্টিনকে দখল মুক্ত করবার জন্য যুদ্ধ করেছিলেন। 1864 সালে 7 সপ্তাহের যুদ্ধ অস্ট্রিয়ার বিরুদ্ধে জার্মানির মানুষ ঐক্যবদ্ধ হয়ে বিসমার্কের নেতৃত্বে ব্লাড অ্যান্ড আয়রন পলিসি গ্রহণ করে স্বাধীন করেছিলেন। বড় শক্তি ফ্রান্সের বিরুদ্ধে সেদানের বিরুদ্ধে 1871 সালে যুদ্ধ করে ফ্রান্সকে পরাজিত করেছিল। ন্যাশনালিজমের গুরুত্ব বোঝাতে পারছি আমি। তাহলে সেই ন্যাশনালিজম আধুনিক ইউরোপের বৈশিষ্ট্য, আর এই আধুনিক ইউরোপের এই বৈশিষ্ট্যটা পৃথিবীর যে সব দেশ স্বাধীনতা পেয়েছে 1945 থেকে 1960 পর্যন্ত এশিয়া মহাদেশের 40টারও বেশি দেশ স্বাধীনতা পেয়েছে, সেখানে এই জাতীয়তাবাদ কাজ করেছে। 1961 থেকে 1970, 71, 1970 এই সময়ে আফ্রিকার 31টা ভূখণ্ড পরাধীনতার হাত থেকে বিদেশি শক্তির বিরুদ্ধে, উপনিবেশিক শক্তির বিরুদ্ধে যুদ্ধ করে তারা স্বাধীনতা পেয়েছে। এই তো নামিবিয়া স্বাধীনতা পেল 1989 সালে। এই তো দক্ষিণ সুদানের মধ্যে থেকে ভাগ হয়ে গেল, কয়েক বছর আগে স্বাধীনতা পেল। এই তো মধ্য এশিয়ার 5টা রাষ্ট্র, কাজাখস্তান, উজবেকিস্তান, কিরগিজস্তান, তুর্কমেনিস্তান, তাজিকিস্তান, 5টা রাষ্ট্র সোভিয়েত ইউনিয়ন থেকে তারা বেরিয়ে এসেছে। সব ক্ষেত্রে এই জাতীয়তাবাদ কাজ করেছে। আধুনিক ইউরোপের ইতিহাসে যে জাতীয়তাবাদের উদ্ভব ঘটেছে, বিকাশ হয়েছে, উন্নতি হয়েছে, সেটা আমরা দেখলাম যে লাতিন আমেরিকার বহু দেশ স্বাধীনতার ক্ষেত্রে ব্যবহার করেছে। আমরা দেখলাম আফ্রিকা মহাদেশের বহু ভূখণ্ড স্বাধীনতার জন্য এই জাতীয়তাবাদকে ব্যবহার করেছে। আমরা দেখলাম এশিয়া মহাদেশের বহু দেশ এই জাতীয়তাবাদকে ব্যবহার করে লড়াই করে তারা স্বাধীনতা লাভ করেছে। এমন একটা জাতীয়তাবাদের ওকে, আর একটা কথা মনে রাখবে, এই জাতীয়তাবাদকে স্বৈরাচারী শক্তি যতই দমন করার চেষ্টা করুক না কেন, দমন করতে পারবে না। এটা মনের ব্যাপার, এটা মানসিক ব্যাপার, এটা অনুভূতির ব্যাপার, এটা আবেগের ব্যাপার, এটা দৃষ্টিভঙ্গির ব্যাপার, এটা বিশ্বাসের ব্যাপার, এটা অন্তরে ভালোবাসার ব্যাপার। তাই তো আমরা এক্ষেত্রে বলবো 1815 সালে ভিয়েনা কংগ্রেসে প্রিন্স মেটারনিখ এখানে ফ্রান্সের বিপ্লবে যে জাতীয়তাবাদের উদ্ভব হয়েছিল, ফরাসি বিপ্লবের স্লোগানের মধ্যে ছিল জাতীয়তাবাদ। আমেরিকার স্বাধীনতা যুদ্ধের সময় 14টা উপনিবেশের জনগণের মধ্যে এই জাতীয়তাবাদী ভাবধারা ছিল, যার মাধ্যমে তারা 8 বছর যুদ্ধ করে ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তিকে উচ্ছেদ করেছে। আমেরিকা স্বাধীনতা পেয়েছে। ফরাসি বিপ্লবের এই যে জাতীয়তাবাদী ভাবনাকে ধ্বংস করবার জন্য 1789 সালের ফরাসি বিপ্লবে ব্যবহৃত ন্যাশনালিজমকে স্তব্ধ করবার জন্য, গণতন্ত্র স্বাধীনতাকে ধ্বংস করবার জন্য 1815 সালে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা শহরে ইংল্যান্ড এর প্রতিনিধি, রাশিয়ার প্রতিনিধি, প্রাশিয়ার প্রতিনিধি, এমনকি পরাজিত ফ্রান্সের প্রতিনিধিকে ডেকে এই জাতীয়তাবাদকে ধ্বংস করবার পরিকল্পনা করেছিলেন। মেটারনিখ জাতীয়তাবাদকে ধ্বংস করার পরিকল্পনা করে ইতিহাসের রথের চাকাকে বিপরীত দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। সেই চাকার তলে তিনি চাপা পড়ে মরে গেছেন। 1848 সালের ফেব্রুয়ারি বিপ্লবের বন্যায় মেটারনিখ ধুয়ে মুছে গেছে। যত ইউরোপের প্রতিক্রিয়াশীল শক্তি ছিল না,
সব কিন্তু জাতীয়তাবাদে উদ্বুদ্ধ যে আন্দোলন তাকে রুখতে পারেনি। সত্যের চাকা সবসময় সোজা পথে চলে, বিপরীত দিকে কেউ সত্যের চাকাকে নিয়ে যেতে চাইলে সেই চাকার তলে তার মৃত্যু চাপা পড়ে না, মৃত্যু হবে। তাহলে জাতীয়তাবাদ খুব গুরুত্বপূর্ণ, এটা আমি অনেকটাই আলোচনা করে ফেললাম। ওকে, এই যে জার্মানি ক্ষুদ্র হব বলেছি আমি। আর 4 নাম্বার, ইউরোপের ইতিহাসের, আধুনিক যুগের ইতিহাসে গণতন্ত্রের বিকাশ হয়। গণতন্ত্র রাজতন্ত্রের বিপরীত। রাজতন্ত্রে বংশগতভাবে ক্ষমতায় আসেন, আর গণতন্ত্রে জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধির নিয়ে সরকার তৈরি হয়। এই সরকার গঠনে জনগণের ভূমিকা থাকে, সরকার পরিবর্তনে জনগণের ভূমিকা থাকে। গণতন্ত্রে ব্যক্তিগত স্বাধীনতা থাকে, ধর্মীয় স্বাধীনতা থাকে। গণতন্ত্রে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানে ব্যক্তিগত স্বাধীনতা ভোগ করবে, সম্পত্তির উপর ব্যক্তিগত মালিকানা থাকবে, আর ক্ষমতা উচ্চ হলো জনগণ। ভোটাধিকার থাকবে, সরকার গঠনের অধিকার জনগণের হাতে থাকবে। এই যে গণতন্ত্র, এটা ইউরোপের রাজনীতির, এটা ইউরোপের বৈশিষ্ট্য, গণতন্ত্রের বিকাশ। ও জন স্টুয়ার্ট মিল কোন দেশের? ইংল্যান্ডের। জন স্টুয়ার্ট মিল বলেছেন গণতন্ত্রকে রক্ষা করার জন্য জনগণের মানসিকতা থাকতে হবে, গণতন্ত্রকে রক্ষা করবার জন্য জনগণের ইচ্ছা থাকতে হবে, গণতন্ত্রকে রক্ষা করবার জন্য জনগণের সামর্থ্য থাকতে হবে। ওকে, তাহলে এই ডেমোক্রেসির উদ্ভব হয়েছে। গণতন্ত্র ভালো জিনিস। প্রকৃত গণতন্ত্র প্রত্যেকটা মানুষের স্বাধীনতা, প্রত্যেকটা মানুষের অধিকার, প্রত্যেকটা মানুষের সামাজিক স্বাধীনতা, প্রত্যেকটা মানুষের রাজনৈতিক স্বাধীনতা, প্রত্যেকটা মানুষের অর্থনৈতিক স্বাধীনতা দেবে। আর প্রকৃত গণতন্ত্র হলে অর্থনৈতিক স্বাধীনতা দিতেই হবে। সামাজিক স্বাধীনতা, রাজনৈতিক স্বাধীনতা মূল্যহীন হয়ে পড়বে যদি অর্থনৈতিক স্বাধীনতা না দেওয়া যায়। সামাজিক অধিকার, রাজনৈতিক অধিকার মূল্যহীন হয়ে পড়বে যদি মানুষের অর্থনৈতিক অধিকার না থাকে। পেটে ভাত না থাকলে রাজনীতি খেয়ে মানুষের পেট ভরবে না। পেটে ভাত না থাকলে সেই মানুষটাকে সমাজও তাকে স্বীকার করে না, সমাজ তাকে মর্যাদা দেয় না, মানুষ মানুষকে মর্যাদা দেয় না। তাই আগে দরকার অর্থনৈতিক স্বাধীনতা, অর্থনৈতিক অধিকার। এরই মধ্য দিয়ে গণতন্ত্রের বিকাশ হবে। শুধু রাজতন্ত্রের বিপরীত একটা শাসন ব্যবস্থাকে গ্রহণ করলে হবে না। শ্রমজীবী মানুষ শোষিত হয়, মুষ্টিমেয় ধনিক বণিক শ্রেণী, মুষ্টিমেয় ম্যানেজমেন্ট, তারা 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 হাতিয়ার হিসাবে, পুঁজিপতিদের দালাল হিসাবে গণতন্ত্রের যারা সরকার বেয়ে থাকে তারা পুঁজিপতির দালালে পরিণত হয়, পুঁজিপতিদের পুতুল নাচের পুতুলে পরিণত হয়। সেখানে কিন্তু গণতন্ত্র মিনিংলেস হয়ে যায়। তাই আমাদের বক্তব্য, গণতন্ত্রের বিকাশ আধুনিক ইউরোপে হয়েছে সার্বিক ভোটাধিকার, সকল মানুষ জাতি ধর্ম বর্ণ শ্রেণী নির্বিশেষে একটা নির্দিষ্ট বয়স হলে বিকৃত মস্তিষ্ক যদি না হয়, আর দেউলিয়া না হয়, আর আদালতের দ্বারা প্রমাণিত দুষ্কৃতি না হন, তাহলেই সে ভোটের অধিকার পাবে। বিচার করা হবে না কোন ধর্মের মানুষ, বিচার করা হবে না কালো মানুষ না ফর্সা মানুষ, বিচার করা হবে না নারী না পুরুষ, বিচার করা হবে না ধনী না গরিব, কোনো কিছু বিচার করা হবে না। কটা জিনিস শুধু দেখতে হবে যে সে বিকৃত মস্তিষ্ক কিনা, সে অ্যাবনর্মাল কিনা। অ্যাবনর্মাল হলে ভোটের অধিকার থাকবে না। যাই হোক, আধুনিক যুগে এই সার্বিক ভোটাধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রেও আন্দোলন সংগঠিত হয়েছে। প্রথমে পুরুষদের ভোটাধিকার দেওয়া হয়েছে, পুরুষদের সবারই ভোটাধিকার দেওয়া হয়নি। জমির মালিকানার ভিত্তিতে অর্থের দিক থেকে বিচার করে ধনীদের ভোটের অধিকার দেওয়া হয়েছে। তারপরে আন্দোলন হয়েছে, তারপরে
সব পুরুষদের ভোটের অধিকার দেওয়া হয়েছে, নারীদের ভোটের অধিকার দেওয়া হয়নি। সেই দাস ব্যবস্থাতে কৃতদাসরা রাজনৈতিক কাজে অংশ নিতে পারত না। কৃতদাস মালিকরাই শুধু রাজনৈতিক অধিকার ভোগ করত। কৃতদাসরা রাজনৈতিক কাজে অংশ নিতে পারত না, মহিলারা কাজে অংশ নিতে পারত না। সেই ধারাবাহিকতা বজায় ছিল। আধুনিক ইউরোপে গণতন্ত্র প্রতিষ্ঠার কথা বলা হইলেও প্রথমে পুরুষদেরই ভোটের অধিকার দেওয়া হয়েছিল, নারীদের ভোটের অধিকার খুবই পরে দিয়েছে। ইংল্যান্ডে প্রথম নারীদের ভোটের অধিকার। আমাদের ভারতবর্ষ অনেক পরে স্বাধীনতা পেয়েছে, তাই প্রথম থেকে সার্বিক ভোটাধিকার ভারতের সংবিধানের ৩২৬ ধারায় সব মানুষের ভোটাধিকার দেওয়া হয়েছে। ওকে, ৫ নাম্বার, আধুনিক ইউরোপের বৈশিষ্ট্য কি? আধুনিক ইউরোপের বৈশিষ্ট্য শিল্পায়ন ঘটেছে, অর্থনৈতিক উন্নয়ন ঘটেছে। শিল্পায়ন কাকে বলে? শিল্পের উৎপাদন বৃদ্ধি, শিল্পে যেসব উপকরণ ব্যবহার হয়, উৎপাদন শক্তি, উপকরণের সমষ্টিকে উৎপাদন শক্তি বলে। উপকরণগুলির উন্নতি, উৎপাদন শক্তির উন্নতি, উৎপাদন পদ্ধতির উন্নতি, আর উৎপাদনের সঙ্গে পরিবহন ব্যবস্থা যুক্ত, পরিবহন ব্যবস্থার উন্নতি, যোগাযোগ ব্যবস্থার উন্নতি। উৎপাদন যা আগে হতো তার তুলনায় ব্যাপকভাবে উৎপাদন বৃদ্ধি পেয়েছে। এটাকেই বলে শিল্পায়ন, এটাকেই বলে শিল্প বিপ্লব, এটাকেই বলে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। আধুনিক ইউরোপে ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব হয়েছে। সেখানে শিল্পের উৎপাদন বৃদ্ধির জন্য, শিল্প কারখানা গড়ার জন্য যে মূলধন দরকার, শ্রমিক দরকার, কারিগরি বিদ্যার দরকার, জায়গা দরকার, সব উপকরণগুলি বাজার দরকার, দ্রব্য বেচার জন্য বাজার দরকার। শিল্পে ব্যবহৃত কাঁচামাল সেটা ইংল্যান্ডে কৃষি বিপ্লব হয়েছে, তার থেকে পেয়েছে, এবং বিভিন্ন উপনিবেশ থেকে ইংরেজ সরকার কাঁচামাল সংগ্রহ করেছে। সব উপযোগী পরিবেশ ইংল্যান্ডে প্রথম ছিল। পরে ইউরোপের বিভিন্ন দেশে এই শিল্প বিপ্লব ছড়িয়ে বেড়েছে। শিল্প বিপ্লবের ফলে শিল্পজাত দ্রব্য ব্যাপকভাবে উৎপাদন হয়েছে, শ্রমিকের উদ্ভব হয়েছে। শিল্পে যারা কাজ করে, শিল্পের মালিকে নয়, শ্রমশক্তি কাজে লাগিয়ে শিল্প উৎপাদন বৃদ্ধি করে। আর এই শ্রমশক্তি সামান্য মজুরির বিনিময়ে শ্রমিকরা মালিকের কাছে বিক্রি করতে বাধ্য হয়। আর মালিকরা শ্রমশক্তিকে ব্যবহার করে বেশি উৎপাদন করে, দ্রব্য বিক্রি করে যে পরিমাণ মুনাফা অর্জন করে, সেই মুনাফা ক্যাপিটালে পরিণত করে। সেই মুনাফার একটা সামান্য অংশ শ্রমিকদের বাঁচিয়ে রাখার জন্য মজুরি হিসাবে দেয় দিত, আর বাকিটা নিজেরা আত্মসাৎ করত। এটা শ্রমিক শোষণ। তার বিরুদ্ধে শ্রমিক আন্দোলন গড়ে উঠেছে। যাই হোক, অর্থনৈতিক উন্নতি শিল্প বিপ্লবের ফলে হয়েছে। শিল্প মালিকদের পুঁজিপতি বলা হয়, তারা পুঁজির পরিমাণ বৃদ্ধি করেছে, উৎপাদন বৃদ্ধি পেয়েছে। শিল্পায়নের পাশাপাশি নগর আয়ন হয়েছে। পুঁজিপতি শ্রেণী ব্যবসা বাণিজ্যের স্বার্থে নদীর ধারে নগর গড়ে তুলেছে, অট্টালিকা তৈরি করেছে, শিল্প কারখানা গড়ে তুলেছে। গ্রামের সামন্তবাদকে উচ্ছেদ করে দিয়ে গ্রামের জমিতে আটকে থাকা কৃষকদের তারা শহরের কারখানায় শ্রমিকে নিযুক্ত করেছে। এতদিন সামন্তবাদে সামন্ত প্রভুরা, জমিদাররা কৃষকদের শোষণ করত, আর এখন ক্যাপিটালিজমে শিল্পায়ন, নগরায়নের ফলে শ্রমিকদের শোষণ করতে লাগলো কারখানার মালিকরা, ব্যবসায়ীরা, ধনিক বণিক শ্রেণীরা। সুতরাং এই ব্যবস্থা আধুনিক ইউরোপের ব্যবস্থা। পুঁজিবাদী অর্থনীতির বিস্তার ঘটেছে। পুঁজির মালিক কারখানা একটা করেছে, প্রচুর কারখানায়
শ্রমিক নিয়োগ করেছে, পাশাপাশি তাদের মুনাফা এতটাই বৃদ্ধি পেয়েছে, সেই মুনাফা দিয়ে, বাড়তি মুনাফা দিয়ে, অ্যাবনর্মাল প্রফিট দিয়ে আর একটা কারখানা এবং প্রতিটা কারখানাতে ইনভেস্টমেন্ট বাড়িয়েছে আর শ্রমিক নিয়োগ করেছে। এই জায়গায় দাঁড়িয়ে কার্ল মার্কস, এঙ্গেলস বলেছেন, পুঁজিপতিরা যত কারখানা তৈরি করছে, যত বেশি শ্রমিক নিয়োগ করছে, তারা কিন্তু তাদের নিজেদের কবর খনকদের সৃষ্টি করছে। যে অস্ত্র গ্রামের কৃষক অস্ত্র, তাদের দিয়ে সামন্ত শক্তিকে লড়াই করে পরাজিত করেছে উদীয়মান ধনিক বণিক শ্রেণী, আর লড়াই করার ফলে সামন্ত তান্ত্রিক অর্থনীতি থেকে কৃষকরা মুক্তি পেল, সেই কৃষকদের কারখানায় কাজ দিল, আর এই কাজ দিল যাদের, তারাই একদিন মালিক শ্রেণীর বিরুদ্ধে গর্জে উঠবে। তাই কিন্তু হয়েছে। কিন্তু আজকে এই শিল্পায়ন, যেটা বিশ্বায়ন প্রক্রিয়ার যুগে, এটা শুধু নিজের দেশে শিল্পায়ন নয়, পুঁজিপতি দেশগুলি, ধনী দেশগুলো, তারা তাদের এমএনসি মাল্টি ন্যাশনাল কোম্পানি বা কর্পোরেশনের মাধ্যমে নিজের দেশে শিল্প গড়ার পরিবর্তে অনুন্নত উন্নয়নশীল দেশগুলিতে শিল্প গড়ার প্রতি নজর দিয়েছে, এবং তাই হচ্ছে বিশ্বব্যাপী দরিদ্র দেশগুলিতে শিল্প গড়ে উঠছে, আর সেখানেই শিল্পজাত দ্রব্য তৈরি হচ্ছে, সেখানেই কারখানা তৈরি হচ্ছে। তার জন্য যা দূষণ, সেই গরিব দেশের জনগণ এই দূষণের কবলে পড়ছে, রোগে ভুগছে। ওকে, তার কারণ নিজেদের দেশকে দূষণমুক্ত রাখতে চাই শিল্পে উন্নত দেশগুলি। অনুন্নত দেশ থেকে কাঁচামাল নিয়ে যেতে খরচ আছে, সেই খরচটা হবে না অনুন্নত দেশে কারখানা তৈরি করলে। অনুন্নত দেশের ইঞ্জিনিয়ার উন্নত দেশে গিয়ে কাজ করলে তাকে বেশি বেতন দিতে হয়, আর অনুন্নত দেশে কারখানা তৈরি করলে প্রচুর পরিমাণে ইঞ্জিনিয়ার পেয়ে যাবে সস্তায়। তাহলে কত খরচ বাড়ছে বলতো? দ্রব্য তৈরি করার পরে নিজের দেশ থেকে অনুন্নত দেশে আনতে খরচ আছে, কাঁচামাল নিয়ে যেতে খরচ আছে, সব খরচ মাইনাস হয়ে যাবে। ওকে, ম্যানেজমেন্ট পরিচালনার ক্ষেত্রে আধুনিক শিল্পায়নের যুগে ম্যানেজমেন্ট পরিচালনার ক্ষেত্রে আগে যে পরিমাণ অর্থ রাখতো নিজের দেশে, আর অনুন্নত দেশে ম্যানেজমেন্ট পরিচালনার জন্য খরচ কমে যাচ্ছে, লাভ আরো লাভ হচ্ছে, প্রফিট অ্যান্ড প্রফিট, মোর অ্যান্ড মোর প্রফিট। এটাই হলো টার্গেট শিল্পপতিদের। আজকের শিল্পপতিরা আমেজের সঙ্গে জীবন কাটাচ্ছেন, উৎপাদনের সঙ্গে তাদের কোনো যোগাযোগ নেই। ম্যানেজমেন্ট উৎপাদনকে পরিচালনা করছে, আর উৎপাদনের সঙ্গে যুক্ত থাকছে টেকনিশিয়ানরা। অতীতের শিল্পায়নের ফলে যে শ্রমিক কৃষিকাজ ছেড়ে কারখানায় নিযুক্ত হতো, সেই শ্রমিকের আজকে দরকার হচ্ছে না। এটা হয়েছে পুঁজিবাদের ভুল পাল্টিয়েছে, উৎপাদনের উপকরণের উন্নতি হয়েছে, উৎপাদন পদ্ধতির উন্নতি হয়েছে। ওকে, সেটা কারা করেছে? এটা পুঁজিপতি শ্রেণী করেছে। পুঁজিপতি শ্রেণীর দালাল সরকার সাহায্য করেছে। আজকে বিশ্বায়নের যুগে, বেসরকারীকরণের যুগে, নয়া উদারীকরণের যুগে রাষ্ট্র জামাই আদর করবে কাদের? মাল্টি ন্যাশনাল কর্পোরেশনকে। রাস্তাঘাট তারা তৈরি করে নিচ্ছে, রেল লাইন তৈরি করে নিচ্ছে, আর মানুষ মনে করছে যে কি উপকার হলো। এরপরে মানুষকে কিন্তু ভুগতে হবে। যুগ যুগ ধরে এই নয়া উপনিবেশিক প্রক্রিয়ার অধীনে অনুন্নত দেশের মানুষকে কষ্ট সহ্য করতে হবে। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে আমি ভালোভাবে গাড়িতে চড়ছি, ভালো রাস্তায় হাঁটছি,
ভালো সুযোগ সুবিধা পাচ্ছি, ঘরের দরজায় জিনিস পেয়ে যাচ্ছি। যাই হোক, এগুলি হলো আধুনিক যুগের শিল্পায়নের বৈশিষ্ট্য। নেক্সট হচ্ছে অর্থনৈতিক বিকাশ। অর্থনৈতিক বিকাশ, শিল্পায়নের ফলে জাতীয় আয় বাড়ছে, জাতীয় উৎপাদন বাড়ছে, জাতীয় আয় বাড়ছে, মাথাপিছু আয় বাড়ছে। মাথাপিছু আয় বাড়ছে মানে সঞ্চয় বাড়ছে, সঞ্চয় বাড়ছে মানেই হলো সঞ্চয়ের টাকা ইনভেস্টমেন্ট হচ্ছে, ইনভেস্টমেন্ট বৃদ্ধি মানে কি উৎপাদন বৃদ্ধি, উৎপাদন বৃদ্ধি মানে আবারও জাতীয় আয় বৃদ্ধি। একটা এতে কি হচ্ছে, দরিদ্র দেশ আরো দরিদ্র হয়ে যাচ্ছে, আর ধনী দেশ আরো ধনী দেশ হবে। আবার ধনী দেশগুলো সবসময় ধনী হয়ে থাকবে একটা দেশ, এমন কোনো কথা নাই। উত্থান পতন প্রকৃতির অমোঘ নিয়মে ঘটে। তার মানে তোমরা দেখো বিশ্ব রাজনীতিতে আধুনিক ইউরোপের ইতিহাসের যে বৈশিষ্ট্য, সেখানে তুমি দেখো ইংল্যান্ড দাদাগিরি করতো 1914 সালের আগে। 1919 থেকে 1939 এই সময়ে বহুকেন্দ্রিক রাজনীতি, 7টা রাষ্ট্র বিশ্ব রাজনীতিকে পরিচালনা করত, কেউ কাউকে তো আক্কা করতো না। ইংল্যান্ড, ফ্রান্স, অস্ট্রিয়া, জার্মানি, সরি, ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, ইটালি, জাপান, আমেরিকা, রাশিয়া। আবারও পরে আমরা দেখলাম 1945 থেকে দুটো রাষ্ট্র দাদাগিরি করছে, সুপার পাওয়ার স্টেট মার্কিন যুক্তরাষ্ট্র একদিকে, আরেকদিকে হচ্ছে পূর্বতন সোভিয়েত সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে গেল, দাদাগিরি শেষ, সমাজতন্ত্রের শেষ, শুরু হয়ে গেল আবার পুঁজিবাদের এক নায়কত্ব, একচেটি আধিপত্য। তারও দিন ঘনিয়ে আসলো 2001 সাল থেকে আমেরিকার উপরে সন্ত্রাসবাদী হামলা। আজকে বিশ্ব বহুকেন্দ্রিক রাজনীতিতে চলছে। তাহলে এই যে পরিবর্তন আমরা দেখছি অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে, আজকে যে দেশ উন্নত দেশ, আগামী দিনে সেই দেশ উন্নত থাকতে পারবে কিনা সেটা কিন্তু আমাদের কাছে প্রশ্নের ব্যাপার, আমাদের কাছে প্রশ্ন। ওকে, নেক্সট হচ্ছে 6 নাম্বার, আধুনিক ইউরোপের বৈশিষ্ট্য, বিজ্ঞান এবং প্রযুক্তিবিদ্যার উন্নতি। আমরা আগেই বলেছি নবজাগরণের যুগে মানুষের মনে যুক্তিবাদ তৈরি হয়েছে, উৎপাদনের ক্ষেত্রে ব্যাপক পরিমাণ উৎপাদন করবার জন্য প্রযুক্তিবিদ্যাকে কাজে লাগানো হয়েছে। প্রযুক্তিবিদ্যাকে কাজে লাগিয়ে উন্নত দেশগুলি আরো উন্নতির শিখরে উঠে গেছে। আর আজকের বিশ্বায়ন প্রক্রিয়ার যুগে 90 দশক থেকে এই প্রযুক্তিবিদ্যার যে অগ্রগতি, সেটা উন্নত দেশের মধ্যেই আছে, কিন্তু এই প্রযুক্তি অনুন্নত দেশ এবং উন্নয়নশীল দেশগুলো কিনছে। অনুন্নত দেশগুলি অর্থনৈতিক দিক থেকে উন্নত দেশগুলির উপরে নির্ভরশীল। প্রযুক্তি কেনার মধ্য দিয়ে অনুন্নত দেশের অর্থ চলে যাচ্ছে উন্নত দেশে। অনুন্নত দেশের অনুন্নয়নের কারণ এই উন্নত দেশগুলির উন্নতি। এ উন্নতি হচ্ছে অনুন্নত দেশগুলিকে শোষণ করে উন্নত দেশগুলির উন্নতি। যাই হোক, এই যে বৈজ্ঞানিক গবেষণা উত্তরোত্তর বাড়ছে, উত্তরোত্তর বাড়ছে। আজকে বেসরকারি উদ্যোগে বিজ্ঞান গবেষণা হচ্ছে, আজকে বেসরকারি উদ্যোগে বিশ্বে যেমন উন্নত দেশগুলির পরিবহন ব্যবস্থাকে উন্নত করছে, আজকে বেসরকারি উদ্যোগে যোগাযোগ ব্যবস্থার উন্নতি উন্নত দেশগুলিতে হচ্ছে, তেমনি অনুন্নত দেশগুলিতে হচ্ছে। একটা কথা মনে রাখতে হবে, অনুন্নত এবং উন্নয়নশীল দেশগুলো সব সময়ই কিন্তু উন্নত দেশগুলির অর্থনৈতিক শোষণের কবলে থাকবে, শোষণ মুক্ত হতে পারবে না। তার বড় প্রমাণ হলো আজকে যেসব দেশ ব্ল্যাক লিস্টে নাম আছে অর্থনৈতিক দিক থেকে, তারা আইএমএফ থেকে ঋণ পাবে না, তারা বিশ্ব ব্যাংক থেকে ঋণ পাবে না। আর যারা ঋণ পাচ্ছে তারা শর্ত সাপেক্ষে ঋণ পাচ্ছে, তাদের ওই ঋণের টাকা দিয়ে তারা স্বনির্ভরশীল অর্থনীতি যাতে গড়তে না পারে তার জন্য উন্নত দেশগুলির পরিকল্পনা করছে। তাহলে এই উন্নয়ন কিন্তু, এই অর্থনৈতিক উন্নয়ন পৃথিবীর সব মানুষের ক্ষেত্রে ব্যবহার হচ্ছে না। উন্নয়নের সুফল মুষ্টিমেয়
একটা দেশের মুষ্টি। আবার উন্নত দেশের উন্নয়নের যে গতি, উন্নয়ন যেটা হয়েছে, সেটা কিন্তু সব মানুষের উন্নতি না, সেটা কিছু মানুষের উন্নতি, সংখ্যালঘিষ্ঠ মানুষের উন্নতি। যাই হোক, চিকিৎসা পরিষেবা, শিল্প কারখানা পরিষেবা আপাত দৃষ্টিতে উন্নত দেশগুলির গরিব মানুষেরা ভাবছে আমাদের স্বার্থে, আবার আপাত দৃষ্টিতে দরিদ্র দেশের জনগণ ভাবছে এই শিল্পায়ন, যোগাযোগ ব্যবস্থা, পরিবহন ব্যবস্থার উন্নতি আমাদের গরিবের স্বার্থে। হ্যাঁ, আপাত দৃষ্টিতে গরিবের স্বার্থ রক্ষা করবে, গরিবের ভালো লাগবে, কিন্তু গরিবকে শোষণের বেড়া জালে ঘিরে ফেলছে। ওকে, যাই হোক, এটা ইউরোপের আধুনিক যুগের বৈশিষ্ট্য। আমি একদম আপডেট আলোচনা করতে হবে আমাদের, আগে কি ছিল এখন কি হচ্ছে। প্রথমে কিন্তু বিজ্ঞান প্রযুক্তির আবিষ্কার যেটা ইংল্যান্ডে হলো, ফ্রান্সে হলো, খুব ভালো লাগলো। তারা সেই প্রযুক্তি দিয়ে নিজের দেশে শিল্প কারখানা গড়ে তুলে ব্যাপকভাবে উৎপাদন করে সেগুলো তাদের উপনিবেশের জনগণের মধ্যে বিক্রি করত, বাজার দখল করে নিত। আবার একাধিক একাধিক এই উপনিবেশিক শক্তি, তাদের মধ্যে প্রতিযোগিতা থেকে যুদ্ধ, পুঁজিবাদের শিল্পায়নের উন্নতি, অর্থনৈতিক বিকাশ, এর ফলে অসম বিকাশ বিশ্বের, এর ফলে কিন্তু সাম্রাজ্যবাদ সৃষ্টি হয়েছে। আর দুটো মহাযুদ্ধ কিন্তু সাম্রাজ্যবাদীদের মধ্যে যুদ্ধ, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। নেক্সট হচ্ছে 7 নাম্বার, সাম্রাজ্যবাদ এবং উপনিবেশ বিস্তার। সাম্রাজ্যবাদ কি? এটা ইউরোপের আধুনিক যুগের বৈশিষ্ট্য। সাম্রাজ্যবাদ হচ্ছে সাম্রাজ্য বিস্তার করা, সেনাবাহিনী নিয়ে গিয়ে উন্নত দেশ, সবল দেশ দুর্বল দেশকে আক্রমণ করে সেই দেশটাকে দখল করে নেয়, সেই দেশের সেনাবাহিনীকে পরাজিত করে। পরাজিত দেশটা যে দেশ আক্রমণ করেছে তার অন্তর্ভুক্ত হয়ে যাবে। যে প্রক্রিয়ায় এটা হলো, যে প্রক্রিয়ায় এই কাজটা হলো, এটাকে বলা সাম্রাজ্যবাদ। সাম্রাজ্যবাদ একটা প্রক্রিয়া, প্রক্রিয়া এমন একটা প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে একটা উন্নত শক্তিশালী দেশ দুর্বল রাষ্ট্রকে আক্রমণ করে দুর্বল রাষ্ট্রের সরকারকে পরাজিত করে তার ভূখণ্ড নিজের দেশের মধ্যে নিয়ে। এটা হলো সাম্রাজ্যবাদ। ওকে, এই সাম্রাজ্যবাদের উদ্ভব হয়েছে উপনিবেশ বিস্তার। উপনিবেশ কি? উপনিবেশবাদ আর সাম্রাজ্যবাদের মধ্যে পার্থক্য আছে, কৌশলগত পার্থক্য। লক্ষ্য এক, সাম্রাজ্যবাদে আমরা কি বললাম? দেশটাকে দখল করে নেওয়া। উপনিবেশবাদেও দেশটাকে দখল করে নেওয়া, কিন্তু সরাসরি দখল করে নেওয়া না। উপনিবেশবাদ এমন একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে একটা দেশের কোম্পানি হতে পারে, একটা দেশের সরকার হতে পারে, অন্য ভূখণ্ডে বা অন্য দেশে গিয়ে ব্যবসা বাণিজ্য শুরু করবে। প্রথমে ব্যবসা করবে, বণিক হিসাবে আসবে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে এসেছিল, তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1607 সালে ভারতবর্ষে এসছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্রিটিশ সরকারের অনুমতি নিয়ে, সেই কোম্পানি একটার পর একটা সুযোগ ভারতীয় শাসকদের কাছ থেকে আদায় করে নিয়েছে। ফারুক শাহের ফরমানের কথা তোমরা জানো, 1717 সালে। এই ফরমান ব্যবহার করে তারা বাণিজ্যকে উন্নতি করেছে, বাণিজ্যকে অর্থনৈতিক দিক থেকে সবল হয়ে শেষে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বিভিন্ন রাজা, বিভিন্ন শাসক রয়েছিল, তাদেরকে দুর্বল করে দিয়ে কোনো জায়গায় তার কোনো চুক্তি করেছে, কোনো জায়গায় আঘাত করেছে, করে গোটা ভারতবর্ষকে দখল করে নিল। 1607 থেকে 1757, 1607 এলো, 7 বছর বাদ দাও, 150 বছর ধরে ভারতটাকে দখল করার প্রক্রিয়া নিয়েছে। আরো অন্য উপনিবেশিক শক্তি, যে কোম্পানি, যে শক্তি এটা করে তাকে উপনিবেশিক শক্তি বলে, আর যার উপরে করে সেটা হলো উপনিবেশ। বোঝাতে পারলাম আমি? ভারত হলো উপনিবেশ। আর যে প্রক্রিয়ায় ভারতটা দখল করে নিল 1757-তে, 1757 পলাশী যুদ্ধের পর ভারতের স্বাধীনতার সূর্য অস্ত যায়, তোমরা জানো, ইতিহাসে পড়েছ।
তাহলে এই প্রক্রিয়াটা কে বলা হয় উপনিবেশিকতা, কলোনালিজম। আর সাম্রাজ্যবাদের ইংরেজি হচ্ছে ইম্পারিয়ালিজম। তাহলে বুঝো সাম্রাজ্যবাদ ছড়াছড়ি একদম, একদিন, দুদিন, 5 দিন, 10 দিন, 1 মাস, 2 বছর যুদ্ধ করে খতম। আর এ কিন্তু খতম করবে না। কোনো সময় ভালোবাসা, কোনো সময় লাথি মারা, বিভিন্ন ফন্দি ফিকরি। আমি ভারতবর্ষের ইতিহাস বলতে গেলে আমার 10 ঘন্টা লেগে যাবে। অর্থাৎ আমি বলছি না যে যে এই প্রক্রিয়াটাই এটা হলো উপনিবেশ। ইউরোপের দেশগুলো এই উপনিবেশিক প্রক্রিয়া গ্রহণ করেছিল। আমেরিকা কিন্তু ইউরোপের দেশ নয়। আমেরিকা 13টি উপনিবেশ ছিল, 13টা ভূখণ্ড ছিল, তার উপরে ইউকে, ইউনাইটেড কিংডম, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ইংল্যান্ড মিলে হলো ব্রিটেন। এই ব্রিটেন শক্তি আমেরিকার 13টা উপনিবেশ বিস্তার করেছিল। ওকে, সেটা কিন্তু ইউরোপের ইতিহাসের একটা বৈশিষ্ট্য। এই আধুনিক ইউরোপের বৈশিষ্ট্য উপনিবেশ বিস্তার করা, সারা পৃথিবীকে নিজের শাসনে অধীনে রাখা। এশিয়া মহাদেশের 100 কোটিটারও বেশি দেশ, অধিকাংশ জায়গাতেই তোমার ব্রিটিশের উপনিবেশ ছিল। সব থেকে বেশি উপনিবেশ ছিল ইংল্যান্ডের বা ব্রিটেনের, স্পেনের উপনিবেশ ছিল। অস্ট্রিয়ার কথাই বলেছি, অস্ট্রিয়ার উপনিবেশ ছিল ইউরোপের ভূখণ্ডে। জার্মানির রাজ্যগুলিতে অস্ট্রিয়ার উপনিবেশ ছিল। ইটালি আজকে দেশ স্বাধীন তোমরা দেখছো, এই ইটালির ছোট ছোট রাজ্যগুলির উপর কার উপনিবেশ ছিল? অস্ট্রিয়ার উপনিবেশ ছিল। ওকে, তাহলে উপনিবেশ বিস্তার আধুনিক ইউরোপের বৈশিষ্ট্য। আজকে এশিয়ার দেশগুলিতে, লাতিন আমেরিকার গরিব দেশগুলিতে আজকে আমরা দেখছি সেই উপনিবেশ আগের কায়দায় নেই। কিন্তু দ্বিতীয় মহাযুদ্ধের পর উপনিবেশ স্থাপনের কৌশল পাল্টে গেছে ভাই। আগে মতো আর কৌশল নাই। এখন বন্ধুত্ব করে, বাণিজ্যের জন্য চুক্তি করে, অর্থনৈতিক ঋণ অনুদানের জন্য আর্থিক চুক্তি করে, অস্ত্র কেনার জন্য চুক্তি করে ধনী দেশগুলো গরিব দেশগুলোকে শোষণ করছে, চিরতরে আধিপত্য স্থাপনের ব্যবস্থা করছে। এটা হলো নয়া উপনিবেশবাদ। আর নয়া সাম্রাজ্যবাদ দ্বিতীয় মহাযুদ্ধের পর তোমরা জানো ইউএনও তৈরি হয়েছে, আন্তর্জাতিক সংগঠন। এই সংগঠনের সনদে বলা আছে উপনিবেশবাদ নিপাত, উপনিবেশবাদ চলবে না, অমানবিক ব্যাপার, এসব চালানো ঠিক না, সাম্রাজ্যবাদ বাতিল। কিন্তু যারা বাতিলের কথা এই সনদে লিখলো তারা আজকে বিশ্বে সবল দেশে পরিণত হয়েছে। তারা নতুন ভাবে, আমি বলেছি, উপনিবেশবাদ কায়েম করেছে, নতুন ভাবে সাম্রাজ্যবাদও কায়েম করেছে। তোমরা জানো 2001 সালে লাদেনকে ধরার জন্য আমেরিকা প্রায় 2 লাখের বেশি সেনা আফগানিস্তানে মোতায়েন করেছিল। কি করেছিল? তো লাদেনকে 2012 সালে মেরে ফেললো। পাকিস্তানের সেনা সাউনির ঘাটির পাশে লাদেন লুকিয়েছিল, তাকে আমেরিকার সেনারা আফগানিস্তানে থেকে উড়ে এসে মেরে তার বডিটাকে সমুদ্রে নিক্ষেপ করে দিল। তোমার ঘোষণা ছিল যে সন্ত্রাসবাদ দমনের জন্য আল কায়দা গোষ্ঠীর নেতাকে হত্যা করবার জন্য আমার আফগানিস্তানের সেনা মোতায়েন, আর কোনো লক্ষ্য নয়। তাহলে 12 থেকে 21 এই পর্যন্ত 9 বছর ধরে কেন আমেরিকা সেনা রাখলো? শুধু সন্ত্রাসবাদ দমনের জন্য সেনা মোতায়েন করেনি। সন্ত্রাসবাদ দমনের নামে সে কিন্তু আফগানিস্তানের উপর অর্থনৈতিক ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে আধিপত্য বিস্তার করেছিল, শোষণ করেছিল। ওকে, এটা হলো নয় সাম্রাজ্যবাদ।
ইরাকের ক্ষেত্রে তোমরা দেখো, ইরাকে এখনো আমেরিকার সেনা আছে, ইরাকের উপর ইংল্যান্ডের সেনা আছে। ইরাককে 2003 সালে আমেরিকার নেতৃত্বে জাতিপুঞ্জ বাহিনী, এই জাতিপুঞ্জ বাহিনী সব দেশ সেনা দেয়নি, দেয়নি চীন, দেয়নি রাশিয়া সেনা, দেয়নি জাপান, দেয়নি ফ্রান্স, ইংল্যান্ড দিয়েছে। আর হচ্ছে তার কারণ ইংল্যান্ড আর ফ্রান্স, ইংল্যান্ড আর আমেরিকার স্বার্থ আছে। ইংল্যান্ডের কোম্পানি তেল তুলতে পারে, মাটির তলা থেকে শোধন করতে পারে, পারে আমেরিকার কোম্পানি পারে। ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন আমেরিকার পোষ মানেনি, আমেরিকার কথা শুনে চলতেন না। সাদ্দাম হোসেন আমেরিকার বিরুদ্ধে সরাসরি বক্তব্য উপস্থাপন করতেন জাতিপুঞ্জের সাধারণ সভার মিটিংয়ে। 3 জন ব্যক্তি আমেরিকার প্রেসিডেন্টের বিরুদ্ধে বক্তব্য রাখতেন। এক হলো সাদ্দাম হোসেন, ইরাকের প্রেসিডেন্ট, তিনি একনায়কতান্ত্রিক শাসক। ভেনেজুয়েলার শাসক মিস্টার সাভেজ আমেরিকার বিরুদ্ধে জাতিপুঞ্জের সাধারণ সভাতে বক্তব্য রাখতেন। 90 দশকের শুরুতে আমেরিকার প্রেসিডেন্ট ডাব্লিউ বুশকে মিস্টার সাভেজ, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট, সরাসরি বলেছিলেন যত অশান্তি, যত সন্ত্রাসবাদ, দেশে দেশে হানাহানি, দেশে দেশে যুদ্ধের অবস্থা, এর জন্য মার্কিন প্রেসিডেন্ট শয়তান, তিনি হলো দায়ী, শয়তান বলে আখ্যা দিয়েছিলেন। আমেরিকার বিরুদ্ধে আরেকজন ব্যক্তি ফিদেল কাস্ত্রো, যিনি কিউবাতে ক্ষমতায় এসেছিলেন, সমাজতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত করেছিলেন, যিনি আমেরিকার কথা মেনে চলতেন না, সেই ব্যক্তিকে আমেরিকা 266 বার হত্যার পরিকল্পনা করে ব্যর্থ হয়। সেই ফিদেল কাস্ত্রো আমেরিকার প্রেসিডেন্টের বিরুদ্ধে বক্তব্য রাখতেন। তাই 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 কিন্তু ইরাককে আক্রমণ করেছে আমেরিকা 2003 সালে। অজুহাত দেখিয়েছে যে ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন এমন অস্ত্র বানিয়েছে, বিষ অস্ত্র, যে অস্ত্র প্রয়োগ হলে বিশ্ববাসী মারা যাবে। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে সাদ্দাম হোসেন, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। 3 নাম্বার হচ্ছে সাদ্দাম হোসেন দুজেলিতে একই দিনে 250 জন শিয়া মুসলিমকে হত্যা করেছে, গণহত্যা করেছেন। তিনি মানবাধিকার লঙ্ঘন করেছেন। 3টি এক্সকিউজ দেখিয়ে সাধারণ সভার মিটিংয়ে, সিকিউরিটি কাউন্সিলের মিটিংয়ে সাদ্দামের বিরুদ্ধে 2003-এ যুদ্ধ ঘোষণা করেছেন। যে 3টি এক্সকিউজ দেখিয়ে সাদ্দামকে আক্রমণ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট, একটাও প্রমাণ মেলেনি, একটাও প্রমাণিত হয়নি সাদ্দাম সেই 3টি কাজ করেছিলেন। একটা প্রমাণিত হয়েছিল যে দুজালিতে হত্যা করেছিলেন, সেটা দেশের আভ্যন্তরীণ ব্যাপার, দেশের জনগণ ভাববে, তার বিরুদ্ধে প্রতিবাদ করবে, আন্দোলন করবে। আমেরিকা তুমি বাইরের শক্তি কে? আসল উদ্দেশ্যটা কি? ইরাকের তেলের খনির চাবিটা সাদ্দাম হোসেন নিজের কাছে রাখতে চেয়েছিলেন, তাই ওই চাবিটা কেড়ে নিতে হবে। এইবার সাদ্দামকে যুদ্ধে পরাজিত করলো। সাদ্দাম আত্মগোপন করেছিলেন। যেকোনো একনায়কতান্ত্রিক শাসকদের গোপন ডেরা থাকে, আন্ডারগ্রাউন্ডে প্রাসাদ থাকে লুকিয়ে থাকার। তা কিন্তু সাদ্দামকে পেল না। একটা ছোট্ট বাংকার তৈরি করে, শিয়ালের গর্তের মতো গর্ত, সেখান থেকেই আমেরিকার স্যাটেলাইট দিয়ে ধরে তাকে তুলে নিয়েছে। একটা পাপেট গভর্নমেন্ট তৈরি করে দিয়ে সাদ্দাম হোসেন বিরোধী, শিয়া সমর্থিত সাদ্দাম হোসেন বিরোধী সরকার, সেই সরকার সাদ্দামের ফাঁসি দেয়, বিচার হয়, ফাঁসি দেয়, উল্লাস যাপন পালন হয়।
সেটা যখন হয়ে গেল, তারপরে কেন আমেরিকা ইরাকে সেনা রাখলো? আরো অনেক দেশে আমেরিকা সেনা আছে। এটা হলো নয়া সাম্রাজ্যবাদ। আমি উদাহরণ দিলাম, বহু উদাহরণ আছে, আলোচনা করতে গেলে ঘন্টার পর ঘন্টা হবে, দরকার নেই। এইটুকু বুঝে রাখো যে নয় সাম্রাজ্যবাদ পৃথিবীতে এখন চলছে। সাম্রাজ্যবাদ নেপাত যাক কার্যকরী হয়নি, নতুন ভাবে সাম্রাজ্যবাদ আবির্ভূত হয়েছে। কি কি ভাবে? আমি যে একটা উদাহরণ দিলাম, উপনিবেশবাদ নেপাত যাক, নেপাত যায়নি, কি করে আছে সেটা আমি উদাহরণ দিয়ে আলোচনা করেছি। এইবার আমাদের ৮ নাম্বার বিষয় সামাজিক পরিবর্তন, সংক্ষেপে করতে হবে, ভিডিও বড় হয়ে যাচ্ছে। মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভব হয় সমাজে। মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভব হয় এই এই তোমার আধুনিক ইউরোপের বৈশিষ্ট্যের মধ্যে আমরা বলবো মধ্যবিত্ত শ্রেণী। মধ্যবিত্ত শ্রেণী কারা? মিডিল থাকে আর কি, যারা উৎপাদন করবে না। ধরো শ্রমজীবী মানুষ উৎপাদন করছে, কৃষক উৎপাদন করছে, জমি বন্দোবস্ত দিচ্ছে জমিদার, এরা মধ্যবিত্ত শ্রেণী। আবার জমিদারের নিচে জমিদার, মধ্যবিত্ত শ্রেণী। সামন্ত প্রভু, বড় সামন্ত প্রভু, মাঝারি সামন্ত প্রভু, আবার ছোট সামন্ত প্রভু। এই মিডিলে 3টি স্তর। রাজা বাদ দিলাম আমি, রাজ্যের মধ্যে বাস করতে হবে, রাষ্ট্রের শাসক মানতে হবে, ওকে? তাহলে এরা হলো মধ্যবিত্ত শ্রেণী, যারা উৎপাদনের সঙ্গে যুক্ত থাকে না, যারা মাঝখানে থেকে মাখন তুলে অর্থনৈতিক সুযোগ সুবিধা পায় তারা। এই হলো মিডিল ক্লাস, এই হলো মধ্যবিত্ত শ্রেণী। আরেকটা মধ্যবিত্ত আছে, যারা হচ্ছে ধনীও না, যারা গরিবও না, যারা রাষ্ট্রের কাছ থেকে সুযোগ সুবিধা পায় কিন্তু তারা গরিবের মধ্যে পড়ে না। এমন মধ্যবিত্ত শ্রেণী ইউরোপের ইতিহাসে, আধুনিক যুগের ইতিহাসে দেখা যায়। শ্রমিক আন্দোলনের বিকাশ হয়, শ্রমিক শিল্পায়নের ফলে শ্রমিক শ্রেণীর উদ্ভব হয়, অন্যদিকে মালিক শ্রেণীর উদ্ভব হয়। মালিকরা উৎপাদনের উপকরণের মালিক, তারা উৎপাদন কাজের সঙ্গে সরাসরি ভাবে যুক্ত থাকে না, শুধু মালিকানার জোরে কারখানায় দ্রব্য যেটা উৎপাদিত হয় সেটা বিক্রি করে যে লাভ হয় তা মালিকরা ভোগ করে। অন্যদিকে কারখানার মালিক নয়, যারা শিল্পে কাজে হাতে কলমে, যারা উৎপাদনের সঙ্গে সরাসরি ভাবে যুক্ত থাকে, উৎপাদন করে এবং তার বিনিময়ে শ্রমশক্তির বিনিময়ে তারা ন্যূনতম মজুরি পায়, যা খেয়ে তারা জীবন যাপন করে, কষ্টে শিষ্টে প্রাণ বাঁচিয়ে রাখে। এই শ্রেণী হচ্ছে শ্রমজীবী শ্রেণী। আর এই শ্রমজীবী শ্রেণীকে 18-19 ঘন্টা ধরে বিদ্যুৎ আবিষ্কারের পর কাজ করিয়ে নিত মালিকরা, তার বিরুদ্ধে আন্দোলন করে 8 ঘন্টা দাবির বিরুদ্ধে। এই শ্রমিকরা প্রথমে ব্যক্তিগত স্তরে আন্দোলন করে, কাজ হয়নি, শ্রমিকরা নাট বোল্ট ভেঙে ফেলেছে কারখানার, তাতে সুরাহা হয়নি, তাদের মজুরি বাড়েনি। তারপরে তারা সংগঠন তৈরি করেছে, ট্রেড ইউনিয়ন তৈরি করেছে, আর এই ট্রেড ইউনিয়নের মাধ্যমে শ্রমিকরা আন্দোলন করেছে, শ্রমজীবী শ্রেণীর বিকাশ হয়েছে, শ্রেণী হিসাবে তারা ঐক্যবদ্ধ হতে শিখেছে। এটা বহু স্তরের মধ্য দিয়ে। আর আজকে শ্রমজীবী শ্রেণী বিশ্বায়ন প্রক্রিয়ার পরে তারা আর আগের মতো শ্রমিক নয়। আজকে শ্রমজীবী মানুষ হাতে কলমে কাজ করে না, আজকে শ্রমজীবী মানুষ হচ্ছে টেকনিশিয়ান, ইঞ্জিনিয়ার। আজকে শ্রমজীবী মানুষ হচ্ছে কারখানা, শিল্প, উৎপাদন, ভোগ, বিনিয়োগ ইত্যাদি পরিচালনা করবার জন্য, লাভ লোকসান সব দেখার জন্য ম্যানেজমেন্ট, এই ম্যানেজমেন্ট হচ্ছে শ্রমজীবী শ্রেণীর পর্যায়ে পড়ে, ওকে? এবং ম্যানেজমেন্টদের এবং এবং ইঞ্জিনিয়ারদের আন্দোলন আছে। নেক্সট হচ্ছে নারী অধিকার এবং নারী স্বাধীনতা। আধুনিক ইউরোপের বৈশিষ্ট্য এর মধ্যে পড়বে নারী আন্দোলন। নারী অবহেলিত, নারী পুরুষের অধীন, নারী পণ্য, নারী বস্তু, আর আর পুরুষ হচ্ছে উৎপাদক, পুরুষ হচ্ছে আয়ের উৎস ইত্যাদি ব্যাখ্যা করা হয়।
পুরুষেরই আয় আছে, নারীর আয় নাই। পুরুষ বস্তু নয়, পুরুষ সৃষ্টি, পুরুষ পুরুষ হলো কর্তৃত্ব করবে। এইটাই হলো সমাজ ব্যবস্থার নিয়ম। আর এই নিয়মের বিরুদ্ধে যারা নারী শোষিত, বঞ্চিত, লাঞ্ছিত, পণ্যের মতো বিক্রি হচ্ছে, বিশ্বায়নের যুগে পণ্যের মতো নারী আরো বেশি ব্যবহার হচ্ছে, নারীকে বিপথে পরিচালিত করছে, নারীকে নারীত্ব বিক্রি করতে বাধ্য করছে, নারীকে তারা অ্যাড দিতে বাধ্য করছে, অশ্লীল ছবি দিয়ে তাদেরকে যা যা ইচ্ছা পুঁজিপতি শ্রেণী তাই হিসাবে ব্যবহার করছে। তার জন্যে নারী অধিকার প্রতিষ্ঠিত করবার জন্য নারীবাদী আন্দোলন, নারীবাদী সংগঠন, যে নারী আর পুরুষ লিঙ্গভেদে কোনো বৈষম্য থাকবে না। উৎপাদনের ক্ষেত্রে পুরুষ যেমন ভূমিকা পালন করবে তেমনি নারী ভূমিকা পালন করবে। ম্যানেজমেন্ট পরিচালনার ক্ষেত্রে পুরুষ যেমন ভূমিকা পালন করবে, নারীও সেইভাবে ভূমিকা করবে। অতএব নারীর অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক সব ক্ষেত্রে সমান অধিকার থাকবে। নেক্সট 9 নাম্বার, উদারবাদ আর সমাজতন্ত্র আধুনিক ইউরোপের বৈশিষ্ট্য। উদারবাদ কাকে বলে? মধ্যযুগে রাষ্ট্র উৎপাদনের ক্ষেত্রে ব্যক্তিগত স্বাধীনতা দেয়নি, অবাধ ব্যবসা বাণিজ্যকে হতে দেয়নি, কারখানা গড়ার ক্ষেত্রে সংরক্ষণ নীতি সরকার গ্রহণ করেছে। ব্যক্তির স্বাধীনতা ছিল না। এগুলি উদারবাদ নয়, এগুলো হচ্ছে সামন্তবাদ। উদারবাদ হচ্ছে উদার হবে রাষ্ট্র কাদের উপরে? জনগণের উপর, ব্যক্তির উপর। উৎপাদনের ক্ষেত্রে হতে পারে, স্বাধীনতা ভোগের ক্ষেত্রে হতে পারে, সমবেত হওয়ার ক্ষেত্রে হতে পারে, মত প্রকাশের ক্ষেত্রে হতে পারে। রাষ্ট্র উদার হবে, উদার হবে, সব স্বীকার করে নিবে। পাশাপাশি উদারবাদে মানুষের অধিকার স্বাধীনতা সবাই যাতে পায়, অধিকার স্বাধীনতা যাতে মিসইউজ না হয়, তার জন্য মানুষের উপরে রেস্ট্রিকশন জারি করেছে। এ রেস্ট্রিকশন রিজনেবল রেস্ট্রিকশন, আনরিজনেবল নয়, এটা রিজনেবল রেস্ট্রিকশন। এ যুক্তিসঙ্গত বিধিনিষেধ উদারবাদে স্বীকার করা হয়। নেক্সট হচ্ছে উদারনীতিবাদ, একটা শোষণমূলক ব্যবস্থাকে প্রশ্রয় দেয়। উদারনীতিবাদ অর্থনৈতিক সাম্যের বিরোধী, উদারনীতিবাদ ফ্যাসিবাদের বিরোধী, সর্বাত্মক রাষ্ট্রের বিরোধী। গণতন্ত্রে যেমন স্বাধীনতা থাকে, ফ্যাসিবাদী সে স্বাধীনতা থাকে না। উদারবাদ নাৎসিবাদের বিরোধী, নাৎসিবাদী যেমন রাষ্ট্র সর্বাত্মক ক্ষমতা ভোগ করে, শ্রমিকদের ধর্মঘট করার অধিকার স্বীকার করে না, ব্যক্তিগত স্বাধীনতাকে স্বীকার করে না, গণমাধ্যমের স্বাধীনতাকে স্বীকার করে না, তোমার বিচার বিভাগের নিরপেক্ষতা স্বাধীনতাকে স্বীকার করে না। সেটার জন্য উদারবাদ বিরোধিতা করে। কিন্তু উদারবাদ সম্পত্তির উপর ব্যক্তিগত মালিকানা থাকার ফলে সম্পদ কিছু মানুষের হাতে কেন্দ্রীভূত হয়। তারা তারা টাকার পাহাড় জমায়, তারা মূলধনের পাহাড় জমায়, তারা গরিব মানুষকে শোষণ করে, শ্রমিকদের শোষণ করে, ম্যানেজমেন্টের লোকদের শোষণ করে, ওকে টেকনিশিয়ানদের শোষণ করে। তাই এই ব্যবস্থার বিরুদ্ধে গড়ে উঠবে সমাজতন্ত্র, যেখানে ব্যক্তি মালিকানা নয়, সামাজিক মালিকানা বা রাষ্ট্রীয় মালিকানায় উৎপাদন হবে, যেখানে 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 বিচার বিভাগ নিরপেক্ষ নয়, কন্ট্রোল হবে শ্রমজীবী শ্রেণীর দ্বারা, যেখানে শাসন ক্ষমতা একাধিক শ্রেণীর হাতে থাকবে না, ধনিক শ্রেণীর হাতে থাকবে না, শাসন ক্ষমতা থাকবে শ্রমজীবী মানুষের হাতে, সর্বহারা শ্রেণীর হাতে। সর্বহারা যাদের হারানোর কিছু নেই, একটাই হারানোর বিষয়, তাদের মধ্যে শৃঙ্খলা হারানোর বিষয়, তাদের মধ্যে ঐক্যবোধ হারানোর বিষয়। এই শ্রেণী স্টেট পাওয়ার ভোগ করবে। এই স্টেট পাওয়ারকে উৎপাদন শক্তির বিকাশে, উৎপাদন ব্যবস্থার উন্নতিতে ব্যবহার হবে। আর উৎপাদিত পণ্য যাতে সকলের মধ্যে ডিস্ট্রিবিউট হয় তার ব্যবস্থা গ্রহণ করবে একটাই শ্রেণী। দেয়ার ইজ নো ক্লাসেস ইন সোশ্যালিজম। একটাই শ্রেণী থাকবে এবং সমাজকে আরো উন্নত দিকে নিয়ে যাবে। রাষ্ট্রের অর্থনৈতিক ভিত্তি হবে, প্রত্যেকটা মানুষকে কাজ করতে হবে,
সামর্থ্য অনুযায়ী কাজ করতে হবে। সামর্থ্য না থাকলে তাই কাজ করতে হবে না, প্রত্যেকটা মানুষের এবিলিটি অনুযায়ী কাজ করতে হবে। আর প্রত্যেকটা মানুষ অ্যাকর্ডিং টু অ্যাকর্ডিং টু ওয়ার্ক, প্রত্যেকটা মানুষকে কাজ অনুযায়ী মজুরি দিতে হবে। আর এই সমাজ থেকে আরো একটা উন্নত সমাজ প্রতিষ্ঠিত হবে, সেটা হলো কমিউনিজম বা বা সাম্যবাদ। যাই হোক, এটা এটা হলো আধুনিক ইউরোপের বৈশিষ্ট্য, এটা হলো সমাজতন্ত্রের বিকাশ। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত আলোচনা করলাম, 9টা পয়েন্ট আমাদের হয়ে গেল। 10 নাম্বার লাস্ট পয়েন্ট, আন্তর্জাতিক ক্ষেত্রে নতুন ধারা তৈরি হয়েছে আধুনিক ইউরোপের বৈশিষ্ট্য। আন্তর্জাতিক বিষয়টা জাতীয় সীমানার অতিক্রমকারী একটা বিষয়। জাতীয়তাবাদ একটা রাষ্ট্রের আভ্যন্তরীণ বিষয়। প্রতিটা রাষ্ট্রে আদর্শ জাতীয়তাবাদ গড়ে উঠবে। আর আদর্শ জাতীয়তাবাদের মূল কথা হলো নিজে বাঁচো, অপরকে বাঁচতে দাও। নিজেকে ভালোবাসো, অপরকেও ভালোবাসো। নিজের ভালোটা যেমন ভালো, তেমনি অপর দেশের ভালোটাও ভালো। এই বোধ জাতীয় সীমানার অতিক্রম করে। এই বোধ আন্তর্জাতিক বিশ্বব্যাপী প্রসারিত হয়। বিশ্ব ভ্রাতৃত্ববোধ এর আবরণ তৈরি করে, বিশ্ব ভ্রাতৃত্ববোধের মানে কি বলবো ধারণা তৈরি করে। এটা হলো ইন্টারন্যাশনালিজম। এটা আধুনিক ইউরোপের বৈশিষ্ট্য। ইন্টারন্যাশনালিজম আজকে বিশ্বে এই ইন্টারন্যাশনালিজম ছাড়া চলবে না। একলা চলো নীতি নয়, ডিপেন্ডেন্সি থিওরি, যেটা হলো অমার্ক্সবাদী যারা উদারনীতিবাদী গণতন্ত্রে বিশ্বাসী, তারা বলতে চাইছেন যে অনুন্নত দেশগুলিকে উন্নত করতে গেলে উন্নত দেশগুলির কাছ থেকে প্রযুক্তিবিদ্যা নিতে হবে, উন্নত দেশের কাছ থেকে মূলধন নিতে হবে, উন্নত দেশের কাছ থেকে প্রশাসনকে অনুসরণ করতে হবে। তাহলে অনুন্নত অর্থ উন্নত দেশগুলি উন্নতির দিকে যাবে। যারা নয় মার্ক্সবাদী আন্তর্জাতিক বিশেষজ্ঞ, অনাবাসবাদী তাত্ত্বিক, তারা বলছে না, অনুন্নত দেশ যত বেশি ধনী দেশগুলির মধ্যে ধনী দেশগুলির সঙ্গে সম্পর্ক স্থাপন করবে, তত বেশি গরিব হয়ে যাবে। অনুন্নতির কারণই হলো ধনী দেশগুলো। তার কারণ ধনী দেশগুলো বাণিজ্যিক চুক্তি, আর্থিক চুক্তি, সামরিক চুক্তি, সামাজিক চুক্তি ইত্যাদির মধ্য দিয়ে গরিব দেশকে আরো গরিবে পরিণত করছে। স্বনির্ভরশীল অর্থনীতি গরিব দেশে গড়ে তুলতে দেয় না উন্নত দেশগুলি। যাই হোক, এই যে আন্তর্জাতিকতা বা জাতি রাষ্ট্রের ধারণার সঙ্গে ন্যাশনালিজম যুক্ত, আর বিভিন্ন রাষ্ট্রের মধ্যে ইন্টার স্টেট রিলেশন, বিভিন্ন রাষ্ট্রের মধ্যে যে সম্পর্ক, এই হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক। অর্থনৈতিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে, শিক্ষা ক্ষেত্রে এবং অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে যে সম্পর্ক গড়ে ওঠে, সেটা হলো আন্তর্জাতিক সম্পর্ক। এটা আধুনিক ইউরোপের বৈশিষ্ট্য। এবং দ্বন্দ্ব সহযোগিতা, দ্বন্দ্ব বন্ধুত্ব এবং এবং সংঘর্ষ, যুদ্ধ, শান্তি সব মিলে হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক। সন্ত্রাসবাদ, বিশ্বব্যাপী মানবতাবাদ, ওকে, সব হলো আন্তর্জাতিক সম্পর্ক। এটা আধুনিক ইউরোপের বৈশিষ্ট্য। লাস্ট সিদ্ধান্তে আসবো, খুব বড় হয়ে গেল। আধুনিক ইউরোপের বৈশিষ্ট্যের মধ্যে আমি সাম আপ করে বলবো, জাতীয়তাবাদ একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। আধুনিক ইউরোপের বৈশিষ্ট্য গণতন্ত্র, সার্বিক ভোটাধিকার গণতন্ত্রের সঙ্গে যুক্ত, নাগরিক অধিকার গণতন্ত্রের সঙ্গে যুক্ত, ব্যক্তি স্বাধীনতা গণতন্ত্রের সঙ্গে যুক্ত, শিল্পায়ন, সাবেকি যুগের শিল্পায়ন, পরিবহন ব্যবস্থার উন্নতি, জাতীয় উৎপাদন বৃদ্ধি, জাতীয় আয় বৃদ্ধি, মাথাপিছু আয় বৃদ্ধি শিল্পায়নের সঙ্গে যুক্ত, যোগাযোগ ব্যবস্থার পরিবহনের ব্যাপক উন্নতি, দ্রব্যের চলাচল, মূলধন চলাচল, বিশ্বায়নের যুগে মূলধন চলাচল হচ্ছে। একটা দেশের মূলধন সারা পৃথিবীতে ইনভেস্টমেন্টের ব্যবস্থা হয়েছে। এটা হলো একটা প্রক্রিয়া, বিশ্বায়ন প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে মূলধন হতে পারে, শিক্ষা হতে পারে, সংস্কৃতি হতে পারে, যার মাধ্যমে, যে প্রক্রিয়ার মাধ্যমে সংস্কৃতি সম্প্রসারিত হবে বিশ্বব্যাপী, একটা দেশের মধ্যে সীমাবদ্ধ হবে না। আর প্রত্যেক দেশের
যে নিজস্ব সংস্কৃতি, নিজস্ব শিক্ষা সব ধূলিসাৎ হয়ে যাবে, আর বিদেশে যেটা ভালো সেটা কিন্তু চলে আসবে। এই হলো বিশ্বায়ন প্রক্রিয়া। নয় উপনিবেশবাদ, সামাজিক পরিবর্তন, অর্থনৈতিক পরিবর্তন, শ্রেণীগত পরিবর্তন, আমি সব বলেছি, ব্যাখ্যা দিয়েছি। নতুন নতুন রাজনৈতিক মতবাদ আধুনিক ইউরোপে। পুঁজিবাদ, পুঁজিবাদের সঙ্গে গণতান্ত্রিক মতবাদ, রাজনীতিবাদী মতবাদ। সমাজতন্ত্র এর সঙ্গে কি? এর সঙ্গে হলো মার্ক্সবাদ যুক্ত। আরো সব তত্ত্ব আছে, ভাববাদী তত্ত্ব। ভাববাদী তত্ত্ব রাষ্ট্র আর ব্যক্তির মধ্যে, ভাববাদে রাষ্ট্রকে বেশি গুরুত্ব দেওয়া হয়। ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী তত্ত্ব, ব্যক্তি আর স্বাধীনতা দুয়ের মধ্যে ব্যক্তিকে গুরুত্ব দেওয়া হয়। ওকে। নৈরাজ্যবাদ হচ্ছে রাষ্ট্রকে ধ্বংস করতে চাই, রাষ্ট্রের রাষ্ট্র ক্ষতিকর প্রতিষ্ঠান। বিভিন্ন বিষয় আরো অনেক বড় আলোচনা করলে হয়। যাই হোক, আমি সংক্ষেপে যতটা পারলাম। আমার ভিডিও দেখবে, এই বলে আজকের আলোচনা আমি এখানে শেষ করলাম।